আমি যতদিন ধরে এই শোটা করছি অবেলায় আড্ডা, আমি প্রত্যেকবার ভেবেছি যে আমাদের সত্যি তো অনেক ধরনের মানুষ আসেন, অনেক ধরনের পারফর্মার্স আসেন, অভিনেতা আসেন, অভিনেত্রী আসেন, পরিচালক আসেন, কিন্তু কোনোদিন আমি কোনো রূপকথার দত্তিদানকে আনতে পারিনি। আজকে আমার ফাইনালি সেই শখ পূরণ হয়েছে। কিরণমালার প্যাকাটি আজকে আমার সঙ্গে। ভেরি ভেরি ওয়ার্ম ওয়েলকাম চৈতালি। আজকে আমার মনে হয় সমস্ত দর্শকরাও বলবেন চৈতালি গো চৈতালি। দিলীপ, ফার্স্টে অভিযোগ দিয়ে শুরু করি। আমার মনে হয় অভিযোগ দিয়ে শুরু করাটাই বেটার। ইউজুয়ালি এটা খুব কমন ট্রেন্ড যে সেলিব্রিটিরা এলে তাদেরকে একটু পজিটিভ প্রশ্ন, কিন্তু আমি বরাবরই একটু উল্টো প্রশ্ন করে থাকি। তোমার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যে বাঙালির যত মুদিখানার দোকান আছে সেই সমস্ত দোকান থেকে তুমি নাকি সর্ষে চুরি করে নাও। তোমার পায়ের তলায় এত সর্ষে থাকে, তুমি এত ঘুরতে ভালোবাসো, কি ডিসাইড করেছেন ছোটবেলা থেকে সমস্ত সর্ষে নিয়ে নেবো এদিক থেকে ওদিক? না 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 না, ঘুরতে ভালোবাসি ঠিকই, কিন্তু মানে পুরো সর্ষেটা নিতে পারি না, আমাকে কাজ করতে হবে। কাজ না করে তার মধ্যেও ফাঁক ফোকর পেলেই পালিয়ে যাই বেড়াতে। আমার খুবই খুবই ঘুরতে আমি ভালোবাসি। তো কাজের চাপে তো সবসময় হয় না, তবে চেষ্টা করি একটু সুযোগ পেলেই পালিয়ে যেতে। ফার্স্ট মানে ট্যুর, মানে তোমার নিজের খরচে, যেটাকে বলে নিজের পয়সায়, নিজের উপার্জনে ট্যুর কোথায় করেছিলেন? নিজের উপার্জনে না, আমি তো ধরো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে টিউশন করি। তো সেই অর্থে আমি যখন এমএ পড়ি রবীন্দ্রভারতীতে, আমরা একটা মধ্যপ্রদেশ ট্যুর করেছিলাম 500 টাকায় 10 দিন ট্যুর করেছিলাম। 500 টাকায় 10 দিন, এবং সেই টাকাটা কিন্তু আমার বোধহয় কাকা দিয়েছিল না, সেই টাকাটা আমি দিয়ে ট্যুরটা করেছিলাম। বাহ, গ্রেট, কে বাতে 500 টাকায় 10 দিন। তাতে কিন্তু মানে মান্ডু, জব্বলপুর, অসাধারণ অসাধারণ জায়গা সব ঘুরেছি, উজ্জয়িনী, মানে কোথায় ঘুরিনি। আর প্রথম ঘোরাটাই যদি তোমার বন্ধু বান্ধবের সাথে হয় তাহলে তো স্যারেরাও ছিলেন, তো কিন্তু বাঘের মুখে রক্তের চাপ দিয়ে গেল। 500 টাকায় 10 দিন, আমি জাস্ট এখন মধ্যপ্রদেশের মতো জায়গা। কৈলাওটা মেরে দিতে হবে। শোনো, আগে জন্মালেন অনেক সুবিধাও পাওয়া যায়। দিদি, ইউজুয়ালি লোকজন বলে থাকেন তুমি নাকি ভীষণ ধার্মিক, তুমি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত। তো তুমি কি জন্মের আগে থেকে ডিসাইড করে নিয়েছিলে যে আমি এই জন্যই বেলুড়ে জন্মাবো, যে আমি না, একটা তো থাকেই, আমাদের প্রত্যেককেই বলা হয় যে গুরু আমাদের পূর্ব নির্ধারিত। তা আমি যে বাড়ির মেয়ে, আমাদের বাড়িতে মনে করো আমার ঠাকুমা, আমার পিসিরা, আমার কাকারা, আমার বাবা মা সবাই রামকৃষ্ণ মিশনের দীক্ষিত। এবং রামকৃষ্ণ মিশনের দীক্ষিত হতে গেলে তো পড়াশোনা করতে, অনেক কিছু করতে হয় তো। আর ভগবান আমাকে সব দিক দিয়ে মাপ করেছেন, কারণ আমি ক্লাস 10-এ পড়ি, আমাকে আমার গুরু বললেন তুই আমার কাছে দীক্ষা নিবি? বললাম হ্যাঁ, আপনি দিলে নেব, কালকে আয়। তখন আমার প্রি টেস্ট চলছে ক্লাস 10-এ। তখন কালকে তো হবে না, তোর পরের দিন আয়। পরের দিন গিয়ে একা আমার গুরুর কাছে আমার দীক্ষা হয়েছে। ওরে বাবা, দাদু ছোটবেলা থেকে টাকা বুকো, মানে ইউজুয়ালি লোকজন যেগুলোতে ভয় পায় বা মনে হয় অনেক রকমের, তো ভয় না, আমি তো ছোটবেলা থেকেই রামকৃষ্ণ মিশনে গিয়ে অভ্যস্ত। আচ্ছা আচ্ছা, সেই জন্য আপনার ওই একা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন কোনোভাবে আইডেন্টিটি ক্রাইসিস হয় না যে আমি ছোটবেলা থেকে রামকৃষ্ণ মিশনে দীক্ষিত, চারদিকে ধার্মিক একটা পরিবেশ নিয়ে বড় হয়েছি এবং ঘটনাচক্রে হঠাৎ করে রাক্ষসী হয়ে গেলাম? না, এটা তো আমার কাজ, এটা আমার পেশা। তো এটা অ্যাক্টিং। আর একটা যেটা দুঃখ হচ্ছে, বেলুড় মঠে সবসময় আমার যাওয়া হয় না, কিন্তু আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যাই আমার বাড়ির কাছে। তো সেটা আমার কোনো মানে দুঃখ কিছু নেই, এই ব্যাপারটা নিয়ে আমি প্রতিদিনই এনজয় কি করে করো তোমার এই নতুন ক্যারেক্টারটা? মানে ইউজুয়ালি মানুষজন মানে এই ধরনের অভিনয় করার আগে দুবার ভাবে, নিজের ইমেজের কথা ভাবে আমাকে কেমন লাগবে, আমি এত সুন্দরী, আমি হঠাৎ করে রাক্ষসীর রোল কেন করব এবং প্যাকাটি কেন? না, প্রথমত হচ্ছে আমাদের জেনারেশনে আমরা যখন টেলিভিশন করি, আমরা প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর স্বপ্ন ছিল দুজনের সাথে কাজ করার। এক হচ্ছে যিশু দাশগুপ্ত, আর এক হচ্ছে দেবাংশু সেনগুপ্ত। তো যিশু দাশগুপ্তর সাথে আমি কাজ করেছি, সেটা আবার একটা অন্য ঘটনা, সেটা একটা দুঃখের ঘটনা দিয়ে আরম্ভ হয়েছিল, পরে বলবো। দেবাংশু দার সাথে আমি অনেক পরেই কাজ করি। আমি ভাষা বলে একটা সিরিয়ালে করলাম, একটা ভণ্ড মাতাজি। তো প্রথম দিনে সব পালকি করে আমাকে নিয়ে যাচ্ছে সবাই। তো দেবাংশু দা প্রথম দিনে আমাকে দেখে বলেছে তোর সাথে আমি আগে কাজ করিনি কেন বলতো? তো ঠিক আছে, বেটার লেট দ্যান নেভার, এবার করো। ভাষা বন্ধ হওয়ার বোধহয় 3 মাসের মধ্যে ফোন এলো, শোন আমি এবার একটা রূপকথা নিয়ে সিরিয়াল করবো, বুঝলি তো, তুই তাতে একটা রাক্ষসী রানী করবি। রাক্ষসী, আমার নাম কি? বলছে প্যাকাটি। তখন আমি প্রচন্ড হাসছি, আচ্ছা আমার এই চেহারা দেখে তোমার প্যাকাটি নামটা এলো?
না 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 এটা করতে হবে। আমার খুব দুর্ভাগ্য যে প্রজেক্টটা শুরু হওয়ার আগেই উনি মারা গেলেন। তার আগে মানে দীর্ঘদিন আলোচনা হয়েছে, এই হয়েছে, মানে তখন এসকের করার কথা ছিল, এখন তো এটা সুরিন্দার ফিল্মস করেছে। তো এসকেতে মানে থরে থরে রূপকথার বই দেবাংশুদা পড়াশোনা করছে ভীষণ, এবং যে লুক সেট হয় প্রথমে তো চ্যানেলে পাঠাতে হয় বম্বের অফিসে, আমার পার্টে কিন্তু আমি একা লুক সেট হয়েছিল, আমার আর কারুর হয়নি। এবং আর একটাও আমার সৌভাগ্য, আমার অ্যাকশন এবং কাটটা বলেছিল দেবাংশুদা। আমি বললাম তুমি একবার পড়ে দাও, আমি কিভাবে ডায়লগগুলো বলবো, মানে একটা তো অন্যরকম ভাবে বলা রূপকথা, আর একটা এই প্রথম একটা এমন চরিত্র আমি করলাম যাকে আমি কোনোদিন দেখিনি, সবটাই আমার কল্পনার, তার সাথে দেবাংশুদার কল্পনা, সব মিলিয়ে মিশিয়ে, মানে এটা তো আমি মনে করি আমার একটা লাইফ টাইম রোল। এবং আমি যখন অভিনয় ছেড়েও দেব, আমার মেয়ে বা পরবর্তী প্রজন্ম তারা খুব গর্বিত হবে যে আমার মা কিরণমালা সিরিয়ালে পাঠ করে। ব্রিলিয়েন্ট, কে বাত। দেবাংশুদের জন্য একটা জোরে হাততালি। যে সমস্ত মানুষরা স্টার হয়ে যান তারা উপর থেকে লক্ষ্য করে তাদের পারফরমেন্সেস গুলো, তারার আলো কোনো কোনো জায়গায় মর্তের তারাদেরও ছুঁয়ে যায়। ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। দিদি, তোমার ডেফিনেটলি ছোটবেলার গল্পে তো আরেকবার আসবো। তুমি ডানপিটে ছিলে, লক্ষ্মী ছিলে, দুষ্টু ছিলে, কিরকম পড়াশোনা করতে, তোমার মাধ্যমিকের মার্কশিট সমস্ত কিছু নিয়ে জানো। বাট তার আগে আমি শুনেছি তুমি ভীষণ ভালো গান করো, আমাদের একটা গান শোনাও না। এই রে, আজকে শোনাতে হবে, আজকে টানা গান শুনিয়ে যেতে হবে, মানে একদম। হ্যাঁ হ্যাঁ, অভিনয় তাকিও না, আমাদের এখানে আমরা ইউজুয়ালি সেলিব্রিটিদের এনে অকওয়ার্ড পজিশনে ফেলি এবং দেখি তারা সেটাতে 6 মেরে বেরিয়ে যাচ্ছে। না শোনো, আমি তো রাক্ষসী, আমি কিন্তু একদম ম্যাজিক করে বেরিয়ে চলে যাবো। আপনি খোনা নাকি গান শোনালেও আমরা শুনবো। আমি তাহলে আমার সিরিয়ালের একটা গান, রাক্ষসীদের গান। আচ্ছা আচ্ছা, ব্রিলিয়েন্ট, কে বাত হ্যায়, হোয়াট আ স্টার্ট। ঝন 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 শিকল ভাঙ, মুক্তির খবর ওই আসে, এতদিনে রোদ্দুর পাবো, হাত ছড়াবো আকাশে, হাত ছড়াবো আকাশে, হাত ছড়াবো আকাশে। অন্ধকারে গেল দিন, এবার সবাই পেলাম ছাড়, সাবধানে থাক মানুষ যত, মোটকে দেব সবার ঘাড়, সাবধানে থাক মানুষ যত, মোটকে দেব সবার ঘাড়। এ লাটিং আর বেলাটিং, এ লাটিং আর বেলাটিং, নাচছি সবাই হাউমাউ খাও, এবার জবর বদলা নেব, মানুষ মানুষ গন্ধ পাও, মানুষ মানুষ গন্ধ পাও, মানুষ মানুষ গন্ধ পাও। হাউমাউ খাও, মানুষের গন্ধ পাও। মানুষের সাবধান হয়ে যান। আমরা একটা ব্রেকের পর আরো ফিরে আসছি প্যাকাটিকে নিয়ে। এনজয় করতে থাকুন নবেলায় আড্ডা। একটা ছোট্ট ব্রেক নেবো, ব্রেক থেকে ফিরে এসে আরো কথা হবে চৈতালি দিদির সঙ্গে। আজকে প্রথমবার রূপকথা স্টুডিওতে এসেছে। প্রথা ভাঙার অভিনেত্রী, রাক্ষসী হতে ছুতমার্গ নেই, তাই অবলীলায় হয়ে যান প্যাকাটি। এবং আজ আমাদের সঙ্গে প্যাকাটি, আপনার ফেভারিট অভিনেত্রী, আমাদের সবার প্রিয় অভিনেত্রী চৈতালি দিদি রয়েছেন অবলায় আড্ডায়। ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম চৈতালি দিদি। তো আমি 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 জাস্ট অনেকক্ষণ ধরে যেগুলো নিয়ে ভাবছিলাম যে ছোটবেলার কিছু কিছু প্রভাব বড় বয়স অবধি থেকে যায়। মানে ইউজুয়ালি মানুষজন ছোটবেলায় যেরকম সে চেষ্টা করে সেই প্রভাবটাকে অনেকটা বড় বয়সে ক্যারি করতে। তুমি ছোটবেলায় দুর্দান্ত স্টুডেন্ট ছিলে, হঠাৎ করে অভিনয় চলে গেলে কেন? মানে আমরা ছোটবেলা থেকে আমাদের ওই মধ্যবিত্ত একটা মানসিকতা থাকে যে পড়াশোনা যে করে সে কিন্তু অভিনয় করে না, যে অভিনয় করে সে কিন্তু পড়াশোনা করে না। মানে এই যে ডিফারেন্সটা ছিল, তুমি হঠাৎ করে মানে এত ভালো স্টুডেন্ট। না না, আমি হঠাৎ করে অভিনয়ে আসিনি। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেটা, আমার মা শেলি পাল, দিদিমা দীপালি চক্রবর্তী, বাবা পরিতোষ পাল, সবাই নান্দিকারে অভিনয় করতেন। আমার মাসি লিলি চক্রবর্তী। ফলে লোকে যেমন তুমি দেখবে যাদের সোনার ব্যবসা থাকে তারা জাত ব্যবসায় ঢোকে, আমিও তো এরকম জাত ব্যবসাতেই ঢুকেছি। আলাদা করে কোনো প্রস্তুতি নিয়ে আসার হয়নি, এটা হওয়ারই ছিল। আর ব্যবসায় একজন গদি ছেড়ে দিলে আরেকজন এসে ঢুকলো আর কি, সেরকমই এসছি আমি। তারপরে তোমার পড়াশোনায় ভালো রেজাল্ট, সেটা কি অফ দ্য ট্র্যাক? মানে হ্যাঁ, সেটা হতে পারে, সেটা হতে পারে, আমার তো এখন তাই মনে হয়। তুমি মানে তুমি জাস্ট বলছিলে একটু আগে ব্রেকে যে তুমি থ্রু আউট ভালো রেজাল্ট করে গেছো। তুমি আমি অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে বিকম পাস করে কস্টিং এ ভর্তি হলাম, তারপরে মাথায় ভূত চাপলো গিয়ে রবীন্দ্র ভারতীতে এমএ পড়লাম।
তো এমএ আমি ডাইরেকশন নিয়ে পাশ করেছি, 3rd হয়েছি, এবং এমএ পরীক্ষার মধ্যেও কিন্তু নাটক করেছি। ফলে ওই আর কি হয়ে গেছে। ওই মানে তুমি যদি, আমার মনে হয় তুমি জাগলিংটা প্র্যাকটিস করে তুমি জাগলিংটাও ভালো করতে পারছো, তুমি এতগুলো বিষয় নিয়ে জাগলিং করে দিয়েছো। হয়তো ফটিক চাঁদ ফিল্মে কামু মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হলো, দিদিকে নেওয়া হলো জাগলিং করার জন্য। আচ্ছা, মাধ্যমিকের রেজাল্ট কিরকম হয়েছিল? সেখানেও দুর্দান্ত হয়েছিল। মাধ্যমিকে আমি স্টেট স্কলারশিপটা 4 নম্বরের জন্য পাইনি। আর আমার সারাদিন পড়তে আসলে ভাল লাগতো না, রাত্রিবেলা সবাই ঘুমোতো, তখন একটু বই নিয়ে বসতাম। হ্যাঁ, একটুখানি পড়লে আমার, যেমন সিরিয়ালেও সবাই বলে আমাকে নাকি ফোনে কল টাইম দিলে আমার পাঠ মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, ওই রকম আর কি হয়ে যায়, এক একজনের হয়ে যায় না, এটা একবার শুনলে হয়ে যায়, এটা কোনো ক্রেডিট না। না, এটা আমি দেখেছি সিরিয়ালে অনেকটা পার্ট থাকে, এবং তোমরা নাকি একবার না দুবার রিডিং পড়ো তার মধ্যে হয়ে যায়। কি করে ট্রিক্সটা কি? মানে এটা ট্রিক্স কিছু না, এটা হচ্ছে কনসেন্ট্রেশন। আসলে আমি ছোটবেলায় খুব ভুগতাম, তো শুয়ে থাকতাম, আমার দিদি পড়ে পড়ে, দিদি মানে আমার পিস্তুত দিদি, তো আমাকে ভীষণই ভালোবাসে, একদম মায়ের মতোই। তো পড়ে যেত, ও একবার পড়ে যেত, তারপরে আমি আবার সেটা পড়তাম, মানে বলে দিতাম। তো সেইটা এখন সিরিয়ালের ক্ষেত্রেও তাই হয়েছে, ওই একবার শুনে নিয়ে শুনে অ্যাক্টিং করতে শুরু করে। যারা এই মুহূর্তে দেখছে, যারা শিক্ষার্থী অভিনেতা বা অভিনেত্রী, যারা হয়তো ভবিষ্যতে চৈতালি হওয়ার স্বপ্ন দেখে, তারা 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 যদি মুখস্থে পারদর্শী না হয়, তাহলে কি তারা অভিনয়ের স্বপ্ন দেখবে না? কি মনে হয়? শোনো, যদি মেগা সিরিয়াল করতে হয় মুখস্থ পারদর্শী হতেই হবে, হতেই হবে। ফিল্মে তুমি কেটে কেটে শটটা নিতে পারো, আমি বলবো অভিনয় করতে গেলে মনটা যেমন লাগে তার থেকেও বেশি লাগে বুদ্ধিটা। তোমাকে মুখস্থ করতে হবে, তোমাকে ইনস্ট্যান্ট কম্পোজিশনটা করতে হবে, কারণ এটার সাথে টাইম জড়িত, অনেক টাকা জড়িত, তুমি তো এটা ভালো বোঝো। থিয়েটারটা তুমি 3 মাস 4 মাস রিহার্সাল করে সমস্তটা মাথায় নিয়ে করতে পারো, কিন্তু সিরিয়ালটা তোমাকে ইনস্ট্যান্টলি করতে হবে, ওটা প্র্যাকটিস করতে হবে। আমার মনে হয় ওটা হয়ে যায়, ওটা করতে করতে প্র্যাকটিসটা করতে হবে। এখন প্রচুর ইনস্টিটিউট রয়েছে, তোমরা একটা সময় ইনস্টিটিউটের সুবিধা, তোমাদের জেনারেশনটা আমি কথা বলছি, ইনস্টিটিউট, সো কল্ড ইনস্টিটিউটের সুবিধা পাইনি, একমাত্র যারা পুনে ফিল্ম ইনস্টিটিউট বা ইত্যাদি থেকে যারা পাশ করে এসছে। আর এখন একটা একঝাঁক স্টুডেন্ট তারা ইনস্টিটিউট থেকে আসছে এবং তারা পারফর্ম করছে, তারা প্রচুর সিরিয়ালে বা ফিল্মে অভিনয় করছে। তো কোনোভাবে কি মনে হয় যে আমরা ইনস্টিটিউটের, নাম্বার 1, কোনোভাবে কি মনে হয় যে আমরা ইনস্টিটিউশনের সুবিধা পেলে হয়তো ভালো করতাম, অর এখন যারা পাচ্ছে তারা হয়তো অনেক ক্ষেত্রে ভুল গাইডেন্স পাচ্ছে? দুটোর মধ্যে কোনোটা কি মনে হয়? একটা কথা আমি বলি, কোনো কিছুর কোনো শর্টকাট রুট হয় না। হ্যাঁ, তোমাকে নাচটা শিখে নাচ করতে হয়, গানটা শিখে গান করতে হয়, তাহলে অভিনয়টা না শিখে কি করে তুমি অভিনয় করবে? না, একটা কথা হচ্ছে, দেখো আমি কিন্তু 12 পরীক্ষা দিয়ে পঞ্চম বৈদিকে জয়েন করি। সেই প্রথম সাউলিদি পঞ্চম বেদ চর্যাশ্রম খোলেন, সেখানে ইন্টারভিউ নিয়ে সবাইকে নেওয়া হয়েছিল, এবং তাতে আমাদের ক্লাস নিতেন শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, খালেদ চৌধুরী, তাপস সেন, সাউলিদি নিজে, কালীপ্রসাদ ঘোষ, মোহিত চট্টোপাধ্যায়, মানে কে নন, বিখ্যাত লোকেরা। তারপরে আমি যখন রবীন্দ্রভারতীতে ভর্তি হই, সেখানে কুমার রায়, বিভূতি মুখোপাধ্যায়, মনোজ মিত্র, এনারা ছিলেন। তো একটা কথা আমি বলবো, দেখো শর্টকাট রুট কিন্তু জীবনের কোথাওই হয় না, তোমাকে সিঁড়ি বেয়ে ধাপে ধাপেই উঠতে হবে। এসকেলেটারে বেয়ে উঠলে কিছুই কাজের কাজটা হবে না, তুমি সেই জার্নিটাই কিন্তু তোমার নেই। হ্যাঁ, তা এখন যে সমস্ত ইনস্টিটিউট আছে, আমি বলবো যারাই শিখতে চায় অবশ্যই শিখে, অভিনয় শিখে অভিনয় আসা তো নিশ্চয়ই ভালো, তো বুঝে যেন ভর্তি হয়। কেউ যদি বলে আমি চান্স করিয়ে দেবো, একদম ভুল কথা, ভুল কথা। চান্স করিয়ে দেওয়া যায় না, তোমাকে নিজেকেই শিখতে হবে। তারপরে তোমাকে যোগাযোগগুলো হয়তো বলে দিতে পারে ওয়ে আউটটা, তুমি এখানে যোগাযোগ করো বা ওখানে করো, কিন্তু আমার এখানে শিখলে আমি সঙ্গে সঙ্গে 6 মাসের মধ্যে একটা সিরিয়ালে বা ছবিতে করবো, এটা কিন্তু একদমই মিথ্যে কথা। এবং আমার মনে হয় যদি কেউ কারোর পার্সোনাল প্রভাব খাটিয়ে সেটা করিয়েও দেয় ফর টাইম বিং, সেটা বোধহয় লং লাস্টিং হবে না। এত ব্যাচে স্টুডেন্টস বেরোচ্ছে, তারা প্রত্যেকে তো আর মানে কালজয়ী অভিনেতা বা অভিনেত্রী হয়ে উঠছে না, বা মনে রাখার মতো ছাপ ফেলছে না। আমার সাথেও তো রবীন্দ্রভারতীতে কতজন পাশ করেছে, তাদের কার নামটা তুমি জানো? একেবারে একদমই তাই, একদমই তাই। মানে ইনফ্যাক্ট আমার মনে হয় আমি একটা জায়গায় ক্র্যাশ কোর্স করেছিলাম, সেখানে অ্যাঙ্কারিং এর ক্র্যাশ কোর্স, লাইক 3 মান্থস ক্র্যাশ কোর্স, এবং সেখান থেকে আমরা 2 জন বন্ধু এখন মিডিয়াতে আছি, যাদের মধ্যে একজন সে রিপোর্টার, মানে রিপোর্টার, সে কিন্তু ঢুকেছিল অ্যাঙ্কারিং কোর্সে, কিন্তু সে এখন রিপোর্টার, এবং আমি ঘটনাচক্রে একজন অ্যাঙ্কার। এটা আগে মানে অহংকার নয়, কিন্তু বাকি যারা ছিল তারা প্রচুর ট্যালেন্টেড ছিল, কিন্তু ওই গতিটা রাখতে হবে, তারা ওই
শুধু এই গড্ডালিকা প্রবাহে বলে না স্রোতে না, আর আর আমি যদি প্রথমেই ভেবে ফেলি আমি একটা দারুণ কিছু করব, সেটা কিন্তু হয় না। এক্স্যাক্টলি, একদমই তাই। আমরা যখন পঞ্চম বৈদিকে আমি ছিলাম, আমি 5 বছর অভিনয়ের কোনো সুযোগ পাইনি। হ্যাঁ, শতরঞ্চি পাততাম, তুলতাম, লাইট শিখেছি, ব্যাকস্টেজের কাজ শিখেছি। তারপর যখন আমি থিয়েটার প্রথমে করলাম অজিতেশ নাট্য একাডেমিতে, তারপর যখন থিয়েটার ওয়ার্কশপ আমার সেকেন্ড নাটক একা এবং একা অশোক মুখোপাধ্যায়ের ডিরেকশনে, আমি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডটা পেয়েছি। ওই সিঁড়ি বেয়ে বেয়ে উঠেছি, এসকেলেটারে উঠলে কিন্তু আমি ওই জায়গাটা কখনো যেতে পারতাম না। এক্স্যাক্টলি। আচ্ছা দিদি, মানে তুমি তো ওই নাটকের লেজেন্ডের সামনে থেকে দেখেছো, অভিনয় দেখেছো, কাকে কি রকম দেখেছো সেরকম গল্পগুলো একটু শোনাও না। মানে এক একজন, আমরা তো মানে তোমাদের কাছ থেকেই গল্পগুলো শুনবো, আমরা যারা চোখের সামনে তো তাদের দেখিনি, কিংবা তাদের সেরা সময়গুলোতে সেভাবে আমরা পাইনি, তো সেগুলো যদি একটু গল্প শোনাও এক একজন। প্রথম আরম্ভ করি সৌম্য মিত্রকে দিয়ে, ওনাকেই তো লেজেন্ড। হ্যাঁ, আমি ওনার একটা উনি একটা জায়গায় একটা পড়বেন, তো ওনার তো চোখটা একটু সমস্যা ছিল, সামলিদি বললো তোর হাতের লেখাটা পরিষ্কার, তুই যা বড় বড় করে লিখে দে। তো ওনার পার্ক সার্কাসে সেই ফ্ল্যাটে গেছি, লিখছি, ভয়ে তো মরে যাচ্ছি, মানে এটা হয় না, মানে ঈশ্বরকে দেখার মতো। কিছুক্ষণ বাদে এসে উনি আমাকে বললেন, তুমি দুপুরবেলা কি খাবে, চাইনিজ খাবে? এরপর কি হলো একটা ছোট্ট ব্রেকের উপরে আপনি জানবেন। আমার নিজের একটু টেনশন হচ্ছে, আমি একটু ঘামটা মুছে নিই। ব্রেকের পর ফিরে আসছি, এনজয় করতে থাকুন অবেলায় আড্ডা, এবং আমার সঙ্গে আজ চৈতালির গল্প চলছে। ফিরে এলাম ব্রেকের পর। যার পায়ের তলায় সর্ষে, যিনি এসকেলেটারে বিশ্বাস করেন না, সিঁড়ি ভাঙা পরিশ্রমটার উপরে বিশ্বাস করেন, সেই চৈতালিদির সঙ্গে আড্ডা চলছে আজ অবেলায় আড্ডায়। এবং চৈতালিদি সৌম্য মিত্রের গল্প আমাদের শোনাচ্ছেন। হ্যাঁ চৈতালিদি, সৌম্য মিত্রের সঙ্গে দেখা হলো, তিনি আপনাকে এসে জিজ্ঞেস করলেন খাবারের কথা, মানে এটাই তো একটা বিরাট বড়। না, খাবার দেখা হলো না, মানে উনি তো আমাদের ক্লাস নিতেন। আর শাওলিদির, মানে আমার বাড়ি বেলুড়ে বলে, অত দূর বলে, বেশিরভাগ দিন আমি শাওলিদির বাড়িতে থেকে যেতাম, খুব স্নেহ পেয়েছিলাম। তো শম্ভু মিত্র, মানে জেঠু বলতাম, উনি বললেন যে চাইনিজ খাবে? বললাম হ্যাঁ। তো খাবার আনানো হলো, এবার লিখছি 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 টেপ শুনে, এবার খাবার টেবিলে বসে, তুমি বিশ্বাস করো তখন নীলাঞ্জন, আমি অত ছোট, ওনার তো মানে আমি কি বলবো, কোড়ে আঙুলের নখেরও যোগ্য নই। উনি খেতে খেতে আমার সাথে অদ্ভুত সমস্ত গল্প, না আমার এখন ভাবলে হাসি পায়, আমি ওনাকে সিলসিলার গল্পটা বললাম, আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা, মানে এখন ভাবি কি বোকা ছিলাম আমি। তো তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন, পড়াশোনাটা করো, নানা ধরনের বই পড়ো, তুমি দেখবে তুমি মানে নিজেকে আরো ছড়িয়ে দাও। আর এবং উনি যে আমার সাথে গল্প করছিলেন, মানে আমি তুমি যেরকম গল্প করছি, আমি আর উনি সেভাবেই গল্প করছিলাম। হ্যাঁ, আমি নিজেকে অনেক লাকি মনে করি। মানে আমার গায়ে কাটা দিচ্ছে এবং রীতিমতো হিংসে করছি। হ্যাঁ, তো একটা অদ্ভুত নেশা হয়ে গেল। তারপর থেকে ওই যে নেশাটাতে আমি রয়েছি, আমার বেড়ানো যেমন, পড়াটাও সেরকম। আমি এখনো পড়ে যাই, কিছু না পেলে পুরোনো খবরের কাগজ টেনেও পড়তে শুরু করি, মানে এখন আমার এই অবস্থা। পড়াশোনার সময় আত্মীকরণটাও তো করতে হয় ডেফিনেটলি, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার যেমন পুজো সংখ্যা আমার বাড়িতে সব আসে, সব, এবং আমি সবই পড়ি, সব পড়ি। আমি ভীষণ পড়তে ভালোবাসি। মানে সেটা কোনো বাজ বিচার করো না যে এই টাইপের ধরনের? না 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 না, সব 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 রকম পড়া পড়ি, মানে পড়তে আমি ভীষণ ভালোবাসি। সেটা নিশ্চয়ই তোমার অভিনয়ের ক্ষেত্রে হেল্প করে, বা তোমার কাজের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে নিশ্চয়ই। আমাকে কতজন জিজ্ঞেস, আচ্ছা এরকম একটা ছবি করব, কিরকম কি গল্প, আমি বল তুই ওইটা কর, বা ওই উপন্যাসটা নিয়ে কর, মানে এরকম আমি পড়তে ভালোবাসি ভীষণ। এক্সেলেন্ট এক্সেলেন্ট। এটা আমার মনে হয় যারা এই মুহূর্তে শিক্ষার্থী, যারা দেখছে, যারা ওই শর্টকাটটাতে বিশ্বাস করেন, তাদের জন্য একটা লেসন। এক্সেলেন্ট এক্সেলেন্ট দিদি। বিদেশে যখন শো করতে গেছো, লিসনার্স বা ভিউয়ার্স, মানে অ্যাজ এ পারফর্মার, তুমি তাদের মধ্যে কি ডিফারেন্সটা দেখেছো? মানে কলকাতার হয় না যে এখানে মানে সেরকম কি শো করে? না 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 না, কলকাতার দর্শক, না না, শিক্ষিত তো সবে। ওদের কাছে ধর বঙ্গ সম্মেলনে গেছি, রাত্রি 12টায় স্টেজ, কে কাই মাই করছে, এ চিপস খাচ্ছে, ওই খাচ্ছে, ও খাচ্ছে, তার মধ্যেই হচ্ছে। আর তখন তো আমি, এখন যেমন মেদিনীপুরে অনেক ফাংশন করেছে, আমি পুরোটার মতো অভ্যস্ত, তখন তো তা নই। একাডেমি থেকে অভিনয় করে গেছি বা সিরিয়াল করেছি, ওখানে হই হই রই রই, মানে তুমি ভাবতে পারবে না। আমার একদম ভাল লাগেনি, একদম ভালো। লালায়িত হয় বাইরে কি? না 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 না, আমার মানে ওই ইয়েটা ভালো লাগেনি, ওই অ্যাম্বিয়েন্সটা। হ্যাঁ, ডিনার ফিনার করে রাত্রি 2টোর পর
তখন নাটক করতে গেলাম। অর্থ উপার্জনের একটা একদম একদম একদম। আর একটা বিদেশ ঘোরা, যেমন নায়াগ্রা জলপ্রপাত সবাই বলে ভাগ্যে থাকলে হয়, সেটাও আমার দেখা হয়ে গেছে। গ্রেট, কে আবার আরেকটা গান শুনবো কিন্তু। আবার গান? হ্যাঁ হ্যাঁ শুনবো। কি গান করি বলো? যা ইচ্ছে, তুমি খন্ডঘোষ গাইলেও চলবে। খণ্ডনুভব না, সিলসিলার গল্প শোনাচ্ছে, সিলসিলার গান না না না, যা সিলসিলার গান গাইব না আমি। ঠিক আছে, আমি একটা কে তুমি মা বলো না মায়, বলো মা কে তুমি মা বলো না মা, ভগবান পূজে কেন তব রাঙা পায়, একি অপরূপ লীলা আজিয়ে ধরায়, একি অপরূপ লীলা আজিয়ে ধরায়, কে তুমি মা বলো না মায়, বলো মা। क्या बात है, ব্রিলিয়ান্ট। আর আমি আপনাকে ব্রেকের ওপারে ফিরে এসে বলবো যে 5 এই জিনিসটা কি করে দিদির সঙ্গে জড়িয়ে গেল এবং ভাগ্যটাও ঘুরে গেল, এটা ছোট্ট ব্রেকের ওপারে। ফিরে এলাম ব্রেকের পর, চৈতালি দিদির সঙ্গে আড্ডা জমেছে অবেলায় আড্ডায়। 5 ব্যাপারটা মানে সব ক্ষেত্রেই একটু ইন্টারেস্ট যোগায়, সেই ফেলুদার গল্পের মতো। 5 ভাই একসাথ, মাচ্ছে খুশি খাচ্ছে ভাত, আরো 5 সাথে তার। তোমার লাইফেও 5টা ভীষণ ইম্পর্টেন্ট একটা শব্দ। পঞ্চম বৈদিকে 5 ছিল। প্রথম অভিনয় নাকি 5 দিনের জন্য সিরিয়ালের অভিনয় ছিল, এবং সেখান থেকে নাকি জীবনটাই ঘুরে গেল, অন্যরকম হয়ে গেল। সেই গল্পটা আমি শোনাও না, 5-এর গল্পটা। 5, হ্যাঁ সত্যি 5ই তো, সত্যি একদম ঠিকঠাক ধরেছো। সেটা হচ্ছে যে আমি একা এবং একা যে নাটকটার কথা বললাম, তারপরে আমার বাচ্চা হয়। তো আমি তখন 1 বছরের গ্যাপ নিয়েছিলাম। আমি মনে করি আমি তো যাকে নিয়ে এসেছি পৃথিবীতে তার প্রতি আমার কিছু দায়িত্ব আছে, এবং সে ছিল ব্রেস্ট ফিডিং বেবি, কোনোদিন বাইরের খাবার খায়নি। হ্যাঁ, ওই কর্তব্যটা আমি ওইভাবেই পালন করেছি। তো আমার বন্ধু চৈতি ঘোষাল তখন জন্মভূমিতে পাঠ করছে, ও একদিন বললো তোর একটা ছবি দে তো, দিলাম। তো ওর যে প্রোডাকশন ম্যানেজার ছিলেন যিনি, সুদীপ বসু, সে আবার আমার একা এবং একা দেখেছিলেন। বলে আরে এনাকে তো আমরা খুঁজছি, কোথায় বলো তা? জন্মভূমিতে তুমি লক্ষ্য করবে অনেক থিয়েটারের লোকেরা, প্রচুর থিয়েটারের লোক কাজ করেছে। তখন তো তুমি নিশ্চয়ই অনেক ছোট। আমাদের ওই সন্ধ্যেবেলা জিঙ্গলটা হতো, জন্মভূমি, আর আমরা জানতাম যে ওটা শুরু হয়েছে মানে আমাদের বাড়ি ঢুকে যেতে হবে। একদম একদম। তো আমাকে ডাকলেন একদিন, আমি গেলাম, আলাপ করিয়ে দিল ইন্দর সেন আর সব। ঠিক আছে। এবার বাড়িতে তখন ফোনে পাইনি আমাকে, বাড়িতে লোক পাঠিয়েছে জন্মভূমি থেকে, সেটা তখন ওইটাই সম্ভব ছিল তখন বলে, এখন হলো বাদী হয়ে যেতাম। বললো কাল থেকে শুটিং শুরু, আপনাকে পাঠ করতে হবে। আমার তো বাচ্চা ভীষণ ছোট, ও জন্মেছে 16 অগস্ট, আর আমার শুটিং করেছি সেটাও কিন্তু 5 অগস্ট। তো বললো না না 5 দিনের পাঠ, আমাদের একজন ভালো অভিনেত্রী দরকার, আপনি করুন। অভিনয় করলাম, ইন্দর সেন ডিরেক্টর। জন্মভূমি ইটসেলফ একটা এপিক। মানে যদি আমি হিন্দি সিরিয়ালের মধ্যে মহাভারতকে একটা এপিক ধরি, যে রাজবাব্বর থেকে শুরু করে এখনকার যুগের সব কজন, মানে গুপি পেন্টার থেকে শুরু করে সবাই বড় অভিনেতারা এখন যারা প্রতিষ্ঠিত, তারা সবাই মহাভারতে অভিনয় করেছেন। বাংলার ক্ষেত্রে কিন্তু জন্মভূমি ইজ লাইক এ কাল্ট। একদম। তো সেখানে সেটা নিশ্চয়ই একটা গ্রেট এক্সপেরিয়েন্স ছিল, মানে সেই অভিনয় করা বা প্রথম মেগা সিরিয়াল কনসেপ্টটা আসছে। সন্তুদার মতো অভিনেতা, মিতা চ্যাটার্জির মতো অভিনেত্রী, এদের সাথে কাজ করতে পারছি, এবং আমি ভীষণ নিজেকে লাকি মনে করি। 3 মাস অভিনয় করার পর টাইটেলে আমার ছবি দিয়ে নাম দিয়ে যাওয়া শুরু হলো। হ্যাঁ, এবং এই একমাত্র মেগা সিরিয়াল 5 বছরে কিন্তু প্রত্যেক বছর আমার টাকাটা বাড়াতে গেছে, আমি কোনোদিন বলিও নি। বাহ, কে বাত, গ্রেট গ্রেট। টাকার কথায় নিজেদের কথা মনে পড়লো, আমরা এখানে 2 বছর না 3 বছর ধরে শোটা চালাচ্ছি। দিদি মেয়েদের ক্লাস 12 না পার্ট 1 ইংলিশ অনার্স নিয়ে পড়ছে, তো ওর কি কোনোভাবে অভিনয়ের দিকে ন্যাক আছে না নেই? ওর যে কিসের ন্যাক আছে আমি এখনো বুঝতে পারলাম না। ও
ও হঠাৎ র্যাম্পে হাঁটলো, আরে বাহ, হ্যাঁ র্যাম্পে হাঁটলো, সেই সব ছবি টবি দেখালো। তারপরে এখন শুনছি ও একটা কি ম্যাড বলে একটা নাটকের গ্রুপ আছে, আচ্ছা সেখানে ও এমনি জয়েন করেছে, মানে এখন ও পাবলিক রিলেশন দেখছে, এই দেখছে, যেটাই করুক আমার কোনোটাতে আপত্তি নেই, কিন্তু পড়াশোনাটা করতে হবে। গ্রেট। তো আপনি কোনোদিন মেয়েকে অ্যাটলিস্ট মানে বোঝানোর চেষ্টা করেন যে লাইক অভিনয়ে এসো বা গানে যাও, কিংবা সেরকম ভাবে কি কোনোভাবে কোনো গাইড করেছেন? মানে আচ্ছা সত্যি কথা বলো তো, তোমরা কি তোমাদের বাবা মার গাইডেন্সে চলেছো যে আমার মেয়ে আমার গাইডেন্সে চলবে? ওই বলে তো আমাকে গাইড করার চেষ্টা করে, মা মাথাটা একটু ঠান্ডা করো। মেয়ের কাছ থেকে কি কি শেখেন? হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলো কি শেখেন না? হ্যাঁ, এবং আমাকে সবাই বলে আমি নাকি ভীষণ মানে টেকনিক্যালি, আমাকে একটা জিনিস দেখিয়ে দিলে আমি ফাটাফাট করতে পারি। আচ্ছা আমি যেমন আকাশবাণীর ক্যাজুয়াল অ্যানাউন্সার 92 থেকে, যখন প্রথম কম্পিউটার এলো, আমি কিন্তু কম্পিউটারের ট্রেনিং নিইনি। আচ্ছা তোমরা যেমন স্কুল লাইফ থেকে, মাম্মাম তো একদম ইয়ে থেকে শিখেছে, আমি শিখিনি, আমাকে একবার দুবার দেখিয়ে দিয়েছে, আমি কিন্তু কম্পিউটার চালিয়েই করি, মানে আমার কোনো অসুবিধা হয় না টেকনিক্যালি কিছু। এই পার্টটাকে একটু এডিট করবে? ও দিদি যে একদিন ধরে অ্যাঙ্কারিং ফ্যাঙ্কারিং করছেন, একটা গরিব শো, সেখানে যদি দিদিকে কাল থেকে অ্যাঙ্কার হিসেবে ডেকে নেয়, চাপে পড়ে যাবো। তারপর আমি আসলে ওইটা বলে কলারটা তুলে আমি টেকনিক্যালি সাউন্ড লোক, ওকে তোমার প্রবলেম হলে সাউন্ড নেবো, দিদি যখন দিদি আমিও কিন্তু টেকনিক্যালি জোকস অ্যাবাউট अगेन। সো এই ফিল্ডগুলোর মধ্যে মানে আমি জানি ডেফিনেটলি তোমার অভিনয়টাই সব নিশ্চয়ই সব থেকে কাছের জায়গা, বাট তুমি গানটা খুব স্ট্রং, মানে খুব ভালো সিঙ্গার। মোটামুটি আমি ফোর্থ ইয়ার অব্দি ক্লাসিক্যাল গান শিখেছিলাম। কোনোদিন মনে হয় যে গানটাকে নিলেও তো সেটা একটা খুব মানে গানটা খুব কুইক পৌঁছানো যাবে হয়ে গেছে, আমি এখন সেটা রিয়েলাইজ করি, আমি জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, সেটা আমি এখন বুঝতে পারি। তোমার প্যালেটে এত কিছু অফার করার মতো আছে যে লোকে তো মানে ঈশ্বর বোধহয় তোমাকে, তুমি কি বাই নেচার ছুটির দিনে জন্মেছিলে? ঈশ্বর সেদিন ছুটির দিন ছিল, নিয়ে গেছিলে, বলেছিলে আজকে ছুটির দিন, আজ আমাকে সবকিছু দাও। আমরা খুব বিজি ডেতে গেছিলাম। আমি 26শে জানুয়ারি জন্মেছি। বললাম ছুটির দিনে গেছিলেন ঈশ্বরের কাছে, আমরা সবাই বিজি ডেতে গেছি, ঈশ্বর বলছে হ্যাঁ চলো আজ অনেক ভিড় আছে, একটু একটু কিছু নিয়ে চলে যায়। আজকে ছুটির দিনে গিয়ে সব দাও আমাকে তুমি। একটা ছোট্ট ব্রেক নেবো, ব্রেকের পর এসে বাকি আড্ডাটা হবে, লাস্ট ফেজ অফ আড্ডা। তবে কোথাও যাবেন না, এনজয় করতে হবে না বলে আড্ডা। আজ আমাদের সঙ্গে চৈতালি দি রয়েছেন। ফিরে এলাম ব্রেকের পর, চৈতালি দির সঙ্গে আজকে আড্ডা জমেছে। অ্যান্ড 26 তারিখ জন্মেছিলেন, ফলো তো এরকম এই ট্যালেন্টের এন্টায়ার প্যালেটটা নিয়ে বসে রয়েছে। মানে আমি রীতিমতো মানে ইনসিকিউরটা ডেফিনেটলি, কিন্তু আমি কেমন যেন গুটিয়ে যাচ্ছি প্রত্যেক মুহূর্তে পর পর। দিদি তুমি দীর্ঘদিন ধরে প্রচুর অভিনয় করছো, আমি জানি এটা প্রত্যেকটা অভিনয় ডিফারেন্ট রকমের হয় এবং প্রত্যেকটা আমাদের সন্তানের মতো হয়, প্রত্যেকটা পারফরমেন্স নিয়ে সন্তানের মতো হয়, বাট কোনো একটা জায়গায় কি মনে হয় যে এই অভিনয়টা করে ভীষণ তৃপ্ত হয়েছি আর কাশ আমি এই অভিনয়টা করতে পারতাম, এরকম দুটো কি কখনো মনে হয়েছে? হ্যাঁ, একটা হচ্ছে আমি এটা ঈশ্বরের আশীর্বাদ তুমি নিশ্চয়ই বলবে, যে আমি প্রথম থেকে স্টেজে সবসময় ভালো ভালো পার্টগুলো যেন আমার জন্যই রাখা ছিল, আমার জন্যই লেখা ছিল। প্রথমত আমি অজিতেশ নাট্য একাডেমিতে 3 পয়সার পালা রিভাইভ হয়, রাধারমন তপাদার, যিনি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ ছিলেন, উনি করেন ওটা, উনি ডিরেকশন দেন, রাধু কাকু। তো সেখানে যে হিরোইন করছিল, যে পার্টটা কেয়া চক্রবর্তী করতেন, তার একটা প্রবলেম হলো, তারাই রিহার্সাল করেছিল 3 মাস, আমি 15 দিন রিহার্সাল করে এই পার্টটা করলাম কিন্তু, এবং অসাধারণ একটা। তারপর যেটা আমার মনে হয় আমার সব থেকে যে নাটকটা পছন্দের, যেটা করে আমি অ্যাওয়ার্ডও পাই, একা এবং একা, সমীর দাশগুপ্তর লেখা থিয়েটার ওয়ার্কশপের নাটক, অশোক মুখোপাধ্যায়ের ডিরেকশনে। আর একটা নাটক যেটা আমরা শেক্সপিয়ার ডেতে করি, ম্যাকবেথ, তাতে অশোকদার ডিরেকশনে আমি লেডি ম্যাকবেথটা করেছিলাম, কয়েকটা সিন, কিন্তু যখন ওটা প্রোডাকশনটা হয় থিয়েটার ওয়ার্কশপে নানা কারণে ওটাতে আমাকে আর ডাকেননি উনি, ওটা আমার একটা দুঃখ, ওই পার্টটা আমি করতে পারলাম না বলে। সিনেমা নিয়ে কোনো দুঃখ হয় না যে আমি আমার যে পরিমাণে প্রতিভা বা আমার যে পরিমাণে আমার যা দক্ষতা, সেটাতে আমি মুভিতে আরো অনেক বেশি এক্সপোজার পেতে পারতাম? শোনো, আমি একটা কথা বলি, মুভিতে আমি পাঠ করতে গেলে, ধরো আমি একটা কমার্শিয়াল ছবিতে গেলাম, কিসের পাঠ করবে, হিরোর মা বা হিরোইনের মা, তো সেক্ষেত্রে আমি কাউকে ছোট করছি না, ওই গানের সাথে একটু মাথা নাড়লাম, বাবা তোর এই হলো বা মা এই হলো, এই করলাম, ব্যাস। সেখানে আমি থিয়েটারে তো সবসময়ই ভালো পাঠ করেছি,
সিরিয়ালে আমি যেই কাজগুলো হিরো বা ভিলেনরা করে সেগুলো কিন্তু আমরা করি। আমি একটা কাপুরের কন্যা বলে একটা সিরিয়াল হতো, তাতে আমি লোডেড গান নিয়ে একজনের পেছনে দৌড়চ্ছি রাস্তা দিয়ে, তাকে মারলাম, মিস হলো, এটা কিন্তু আমার ট্রেনিং নিতে হয়েছে। আচ্ছা, কিরণমালার ক্ষেত্রে রোপ শট দিয়েছি, একজনকে টাচ করে উড়ে গিয়ে পড়ছি, তো সেটা তো আমাকে ছবিটাকে ওই পার্টটা দেবে না, হয় ওটা ভিলেন করবে নয় ওটা হিরো করবে। হ্যাঁ, মারামারি শর্ট ফাইটিং থেকে রাত্রির তখন 3টে বাজে, টোলে পড়ে যাচ্ছে তখন সেটি গিপ ঘাপ ঘাপ, এইগুলো তো আমাকে সিনেমাতে কেউ সুযোগ দেবে না। আমার অভিনেত্রী হিসেবে আমার জীবনে কোনো আফসোস নেই, সত্যি আমার কোনো আফসোস নেই। আমি মনে করি আমার মতো অত্যন্ত সাধারণ একটি মেয়েকে ঈশ্বর যা দিয়েছেন অনেক দিয়েছেন, আমার থেকে অনেক 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 ট্যালেন্টেড লোকজন তারা বাড়িতে বসে আছে। আমার একটা বিরাট বড় আফসোস রয়ে গেছে। কি বলতো? সেটা হচ্ছে যে আপনার রান্নাটা খাওয়া হয়নি। ও না, আমি একটুখানি পিঠে আছে, আমি যাত্রার হাতের খাবার খেতে পারি না, এখনো অব্দি আমি নিজেই রান্না করি, মানে আজকে আমি রান্না করেই এসেছি এখানে। আমি যাত্রার হাতের রান্নাটা আমার ভাল লাগে না খেতে। আমি নিজে রান্না করি, সব মোটামুটি বরাবর রান্নার লোক নেই আমার বাড়িতে। কি বলছেন, এত ব্যস্ত শিডিউলের মাঝে সিরিয়াল করতে তো লোকে মানে নিঃশ্বাস ফেলার টাইম পায় না। না। আমার না, বিশ্বাস করো, রান্নাঘরে ঢুকলে মনে হয় যেন ফ্রেশ এয়ার পাচ্ছি। আর আমি খুব লাকি যে আমার ছেলে হয়নি, ছেলের বউকে আমি কিছুতেই রান্নাঘরটা ছাড়তে পারতাম না। আমি তোমার বাড়ি গেলে কি রান্না করে খাওয়াবে? ইলিশ বিরিয়ানি। ইলিশ বিরিয়ানি? হ্যাঁ, পেঁয়াজ ছাড়া। এবং আমি কি রান্না করি আমার কোয়ার্টিস্টরা জানে। আমি বিরিয়ানি খোর, কিন্তু ইলিশ বিরিয়ানি একদম পেঁয়াজ প্যাকআপ করো এখনই যাও প্লিজ। পেঁয়াজ ছাড়া ইলিশ? কি বলছো তুমি? তোমার তবে ইলিশ বিরিয়ানির রেসিপি আমি জানতে চাইছি না, বাট তোমার যে কোনো একটা পছন্দের রেসিপি যেটা তুমি বাড়িতে বানাও বা এক্সপেরিমেন্ট করছো, আমাদের লিসনারদের বা ভিউয়ারদের যদি একটু বলো। আমি ইলিশ বিরিয়ানিটাই বলি, এটা আমি নতুন শিখেছি গত বছর, অসাধারণ। এখন বর্ষাকাল এসে গেছে, খাবেন। সেটা হচ্ছে প্রথমে গোবিন্দভোগ চাল নেবেন, গন্ধটা সুন্দর হবে। চালটা ধুয়ে একদম কাগজের মধ্যে দিয়ে রাখবেন, ঠিক আছে, শুকনো কাগজে। এবার ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে নেবেন, কিচ্ছু না, কোনো ইনগ্রিডিয়েন্টসের কোনো ব্যাপারই নেই। ইলিশ মাছটা নেবেন, একটু কড়া করে ভাজবেন, নয়তো ভেঙে যেতে পারে। কেউ যদি আলু ভালোবাসেন, আমি যেমন বিরিয়ানিতে মনে হয় আলু ছাড়া বিরিয়ানি হয় না, আলুটা, হ্যাঁ, আলুটা ছাড়িয়ে হাফ হাফ করে রাখবেন। আর একটা জিনিস দিলেও খারাপ হয় না যদি ভালোবাসেন, কাঁঠাল তো আমরা সবসময় খাই, এখন কাঁঠাল বিচিগুলো শুকিয়ে একটু যদি দিলেও, না দিলেও হয়। টেস্টের জন্য নাকি না ওই ফিলটার জন্য ভালো লাগে, একটা বাদাম কিন্তু যাদের কাঁঠালের গন্ধ ভালো লাগে না দেবেন না, ঠিক আছে? না, আমার বাড়িতে দেবে। হ্যাঁ, আচ্ছা। এবার তেল, সর্ষের তেলে করবেন। তেল গরম হলে ইলিশ মাছটা একটু কড়া করে ভেজে রেখে দেবেন। এবার আলুটাকেও একটুখানি ভেজে রেখে দেবেন, একটু বেশি করে কালো জিরে আর 3-4টে কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দেবেন ফোড়ন। এবার ওই চালটা দেবেন, চালটাকে নাড়াচাড়া করবেন, তার মধ্যে একটু নুন দেবেন, মিষ্টি, ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না। দিয়ে দিলেন, চালটা ভাজা ভাজা হলো। এবার প্রেসার কুকারে প্রথমে জলটা একটু গরম করবেন, তাতে টেস্টটা ভালো হবে। এবার পোলাওয়ে যেরকম করেন, 1 কৌটো চালে 2 গ্লাস জল হবে, চালটা দিলেন, জলের মধ্যে প্রথমে চালটা দেবেন, তারপরে ইলিশ মাছটা, আলুটা আর ওই কাঁঠাল বিচি দিলে দেবেন, আর ফোড়ন টোড়ন সব শুদ্ধই দিচ্ছেন। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে রেখে দেবেন, আর কিচ্ছু করতে হবে না। খাওয়ার সময় খুলে যখন খাবেন আমার নাম করে করে খাবেন, কোনো ঝামেলার রান্নাই কিন্তু নয় এটা। ঘ্রাণীন অর্ধভোজনম শুনেছিলাম, না, এটা কিন্তু কোনো ঝামেলা না, ওই অমুক তমুক হ্যানা তানা কিচ্ছু লাগে না। ইলিশ মাছ, চাল, কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি, মানে গোবিন্দভোগ চাল, ইলিশ মাছ। যখন খুলবেন প্রেসার কুকারের ঢাকনাটা একটু রেখে দেবেন টাইমে, একটা সিটি দিয়ে রেখে দেবেন, অসাধারণ অসাধারণ। আমি আমার ক্যামেরার পিছনের গরিব মুখগুলোকে দেখতে পাচ্ছি, সবার 1.5 হাত লম্বা জিভ বেরিয়ে গেছে, হ্যাঁ করে জিভ দিয়ে জল পড়ছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি সবাইকে। তুমি কি অলওয়েজ এরকম এক্সপেরিমেন্ট করতে দাও খাবার নিয়ে নাকি? না না, আমি যার যেটা ভালো লাগে সেটা শিখে নিয়ে সেটা করি। আর আমার মেয়ে হয়েছে, আমি ভীষণ মাছ খেতে ভালোবাসি, ও তাই, মানে ভীষণ আনইউজুয়াল। ওর বয়সে, আর ছোটবেলায় যেমন খুব চিকেন খেত,
তো এখন ও ভীষণ মাছ খেতে ভালোবাসে। আর ও হওয়ার পরে আমি যেন আরো বেশি রান্না শিখলাম। আমি হালিম থেকে শুরু করে সবকিছু পারি বানাতে। হালিমও পারো? কি বলছো, তুমি রেস্টুরেন্ট খোলো? আমার মানে যতক্ষণ আমি গানটা শুনছিলাম আমার মনে হচ্ছিল মহিলা অভিনয় টাইম নষ্ট করছেন, উনি গান হলে আরো ভালো হতে পারতো। এখন রান্না শুনে বলছে গানটা নয় রে, অভিনয় এটা ভালো হতো, রান্নাটা বেটার হতো। অভিনয়টা যখন দেখি তখন মনে হয় ভাগ্যিস মহিলা অভিনয় এসেছিলেন। না, একটা কথা আমি বলতে ভুলে গেছি। আমি যখন পঞ্চম বেদ চর্যাশ্রমে ছিলাম, অর্ঘোষে না আমাদের গান শেখাতেন, তা উনি আমার বাবাকে বলেছিলেন, আচ্ছা আপনার মেয়ে কি দরকার নাটক করা, গানটা করতে বলুন না ভালো করে, তাহলে তো হয়। যে পাত্রে ফেলিবেন সেই পাত্রে রাখা। না না না, ওই যে জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান, এরপরও মাস্টার অফ নান। আমরা নান হাতে করে বসে থাকবো, আপনি মাংস নিয়ে আসবে। আরেকটা গান শুনবো, যিনি রাধেন তিনি চুলো বাঁধেন, তিনি গানও করেন। কি গান গাইবো বলো? এনি তোমার চয়েস। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। তুমি এখনো প্র্যাকটিস করো না? একদম না, বিশ্বাস করো একদম না। কি বলছো তুমি? সময়ই পাই না। আরো গানগুলো আমার মানে গাইতে হয়, যেটা হচ্ছে মেদিনীপুরে ফাংশন করি, তাতে ডায়ালগ দিয়ে গান দিয়ে প্রোগ্রাম করতে হয়। সেখানে অবশ্য অন্য গান গাই, আধুনিক গান। আচ্ছা, মানে সেখানে কি কি ফাংশন হয়? মানে সেটা কি মানে কি মানে টিপিক্যাল স্টেজ না সে যাত্রার মতো স্টেজ ওই রকম। আর কত যে মানে 10,000 মানুষ এক এক জায়গায়, তোমার প্যাকাচি নাইটও হয়েছে। হ্যাঁ, সেখানে মানে সেটা একটা অন্য এক্সপিরিয়েন্স। মানে তোমার নামে ফুল নাইট? হ্যাঁ হ্যাঁ, বাপরে বাপ, এটা আমার মনে হয় এটা অনেক বেশি অ্যাচিভমেন্ট একজন শিল্পীর পক্ষে। নিশ্চয়ই তোমার জন্য, মানে তুমি তোমার ফার্স্ট লাইফে এমন ক্যাটাগরিকে সার্ভ করেছো, দোজ আর মানে সমাজের উচ্চ স্তরের নাটক যারা দেখেন, যারা গান শুনেন, আর এখন তুমি যাদেরকে সার্ভ করছো তারা পকেটে 300 টাকা উপার্জন করেন, গোটা হয়তো বছরের সেভিং, এবং সেটা নিয়ে তারা একদম। এবং আমি তাদের কাছে ভীষণ কৃতজ্ঞ যে তারা আমাকে এইভাবে ভালোবেসেছেন, এইভাবে আমার অনুষ্ঠানে ভিড় করে আসছেন। আমি এক একদিন 2টো ফাংশনও করেছি, 3টে ফাংশনও করেছি। বাপরে বাপ, মানে তোমার তো একদম মানে হেওয়ার জাম্প, মানে এই দর্শক থেকে ওই দর্শকের কাছে, মানে আচ্ছা আমি একটু তোমার বাবা মার ব্যাপারে যদি আমাকে একটু বলো। বাবা মার কাছে নিশ্চয়ই কানমোলা খেয়েছো? একদমই না। হ্যাঁ, একদমই না। আমি ভীষণ মানে এটা হয় না, এটা কথায় কথায় কেঁদে ফেলে, সেরকম একটা ভ্যাতকাদুনি মেয়ে ছিল। আমার দাদারা খুব দুষ্টু ছিল, আর মানে যা কিছু করতো আমার নামে দোষটা চাপাতে। ওই দেখ 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 স্বামী বিবেকানন্দ কেমন তাকিয়েছে, তাকালাম, তাকিয়ে দেখি ডিমের কুসুমটা নেই, কাঁদতে শুরু করতাম। এরকম ছিলাম। গ্রেট। মানে মেয়েদের দুষ্টুমির পাটা দাদারাই সামলে দিতে পারে? বাবা সাংঘাতিক দুষ্টু, গঙ্গার এপার ওপার হতো আমার বর্দা, সাংঘাতিক দুষ্টু ছিল। আমাকে একদিন সাঁতার শেখাবে বলে পুকুরে ফেলে দিয়ে চলে এসেছে, আমি পুরো ডুবে গেছি। তারপর চুল ভাসছে দেখে একজন টেনে তুললো, বিভৎস মার খেয়েছে বাড়িতে। আমার দাদারা ভীষণ দুষ্টু ছিল। তুমি নরেন্দ্রপুর যাও বলে, বেলুড় কি একদমই যাওয়া হয় না? হ্যাঁ, প্রত্যেক মাসে যাই। আমার বাবা এবং কাকা দুজনেরই বয়স হয়েছে, দুজনেরই স্ত্রী নেই, এবং আমার এক মেয়ে আর এই 2 ছেলে। তাদের না গেলে ভীষণ অভিমান হয়। প্রত্যেক মাসেই যাই, কিন্তু কি হয় দুম করে যাই তো, ফলে সবসময় মঠে যাওয়া হয় না। যাই না তা না। মানে থ্যাঙ্কস, তুমি আমাদের আড্ডা এলে। আমরা একবার আড্ডার লাস্ট মোমেন্টে রয়েছি। আমি জাস্ট যার আগে জানতে চাইছি যে তোমার লাইফে অনেকগুলো মানে রত্নখচিত লাইফ আমি বলবো, যন্ত্রণা নিশ্চয়ই এসেছে লাইফে, বাট স্টিল তার মধ্যে অনেকগুলো প্রাপ্তি রয়েছে নিশ্চয়ই। থিয়েটার রয়েছে, গান রয়েছে, অভিনয় রয়েছে, রান্না রয়েছে, কন্যা রয়েছে, প্রথম পুত্র, জন্মভূমি রয়েছে, এত কিছু প্রাপ্তি, অ্যাওয়ার্ডস গুলো রয়েছে, লেজেন্ডদের সঙ্গে দেখা রয়েছে। এই সমস্ত প্রাপ্তির পর কি এমন ঘটলো যে তুমি আমাদের এই পাগলের আখড়ায় আসার জন্য রাজি হয়ে গেলে?
সেটা হচ্ছে প্রসেনজিৎ। গত বছর 2 অক্টোবর ওর সাথে আমার আলাপ হয়। আমাদের প্রডিউসার আমাদের শো। হ্যাঁ, তো ওর সাথে তখনই কথা হয়। তারপরে এতদিন আমি এত দেরি হলো আমার ব্যস্ততার জন্য, তো আমার বেশ ভালো লাগলো। তোমরা সব বাচ্চা বাচ্চা ছেলেরা এরকম একটা প্রোগ্রাম করছো, সেই জন্যই এলাম, নিজেকে একটু আপডেট করার জন্য এলাম। এই পার্টটা কেটে দেখো প্লিজ, মানে এই যে বাচ্চা বাচ্চা ছেলে বলা হলো, আমিও কিন্তু তার মধ্যে একজন আছি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। বিয়ে করার পর লোকজন বয়সটা এমন বাড়িয়ে বলে। স্মাইল করতে থাকুন, এনজয় করতে থাকুন। থ্যাঙ্কস দিদি, তুমি আমাদের শোতে এলে। আমারও ভীষণ ভালো লাগলো তোমাদের এখানে এসে। তোমাদের পুরো টিমটাই ভীষণ ভালো, তুমি তো ভালোই। থ্যাংক ইউ। স্মাইলটাকে পাস অন করতে থাকুন, যাতে প্রত্যেকে আনন্দে থাকে, হাসতে থাকে, এনজয় করতে থাকে। আপনার আমার ফেভারিট শো অবেলায় আড্ডা।